আমরা যে কোনো সংখ্যায় রূপান্তর করছিলাম। যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যায় রূপান্তর করছিলাম। তো যে কোনো সংখ্যা বলতে এখানে যে কোনো ভিত্তির সংখ্যায়। তো এই নিয়মটা কি আপনাদের সকলের মনে আছে? যদি এই নিয়মটা মনে থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে আগাতে পারি। এবং এখানে কিছু আমি লাস্ট ক্লাসে হয়তো কিছু বলছিলাম, যে এখানে একটা নিয়ম আমি আরো স্কিপ করছিলাম, যে একটা বেসিকই বলা চলে, যে দশমিক সংখ্যা এর বেস যে 10, এবং যে কোনো সংখ্যা মনে করেন যে এখানে যাই দিই আমি, এখানে যদি বেস 5 দিলে 5 ভিত্তির সংখ্যা, অর্থাৎ বেজ অনুযায়ী আমরা সংখ্যাকে ভাগ করছিলাম। তো এটা যে কোনো ভিত্তির সংখ্যা। সেই সাথে আমরা যখন রূপান্তর করছিলাম তখন আপনাদের মনে আছে কিনা, যে আমি যদি সাপোজ এই 12 এই সংখ্যাটা যদি দশমিকে থাকে, এই যদি আমি বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে আমরা যখন রূপান্তর করতাম এইভাবে কোন অংশটাকে 2 দিয়ে ভাগ করতাম। 2 6 12 ভাগশেষ 0, আবার 2 3 6 ভাগশেষ 0, আবার 2 1 2 ভাগশেষ 1, আবার 2 এখানে যখন ছোট হয়ে যাবে তখন 0 নিয়ে আমরা 1 করবো। তো আমরা বলছিলাম যে নিচে হবে এমএসবি, যেটা আমরা বলছিলাম মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং উপরে হয় এলএসবি, যেটা বলে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা কম গুরুত্বপূর্ণ সংখ্যা। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখানে এমএসবি সবসময় নিচেই কেন দিলাম আর উপরেই কেন দিলাম? আর ভগ্নাংশের সময় আমরা এমন করছিলাম, সাপোজ 0.50 এটা যদি আমাদের দশমিক সংখ্যা হয়, যদি এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে আমরা করছিলাম কি 0.50কে আমরা বেস দ্বারা গুণ করছিলাম, বাইনারি বেস দ্বারা গুণ করছিলাম। 2 0 0 2 5 10, আমরা এই দশমিকের আগের গুলো আমরা এদিকে লিখছিলাম। আবার একে আমরা গুণ করতাম 2 দ্বারা, যতক্ষণ পর্যন্ত এক ছিল। এই ক্ষেত্রে আমাদের এমএসবি হয়তো উপরে, আর এখানে হয়তো এলএসবি। তো কখনো এমএসবি নিচে, কখনো এমএসবি উপরে, এই জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার করি না, এই জিনিসটা আসলে কেন। তো আমি আজকে এই জিনিসটা ক্লিয়ার করার পরে আমি দ্বিতীয় অংশে চলে যাব, দ্বিতীয় রূপান্তরের নিয়মে। তা আমাকে যদি শুনতে অসুবিধা হয় তাহলে যে কেউ প্রশ্ন করবেন ইনশাল্লাহ। তা আমি চলে যাই এটা টপিকটা ক্লিয়ার করার জন্য। তো আপনাদের মনে আছে কিনা, যে আমি প্রথমে যখন এটা রূপান্তর করাই তখন আমি বলছিলাম যে আমরা স্থানীয় মান সম্পর্কে বলছিলাম। আসলে স্থানীয় মান কি? আমরা বলছিলাম যে পজিশনাল সংখ্যার নিজস্ব মান থাকবে প্লাস স্থানীয় মানও থাকবে। যেমন এটা হচ্ছে 235, এটা একক, এটা দশক, এটা শতক। এটা বলছিলাম, এটা হচ্ছে স্থানীয় মান এগুলো। তার মানে আমরা বলতে পারি এটা, যে এটা সব থেকে কম গুরুত্বপূর্ণ সংখ্যা, এবং আস্তে আস্তে বাম পাশে যত যাব এই সংখ্যার মান তত বাড়তে থাকে। তার মানে আমরা বলছিলাম যে যদি যত বামের সংখ্যাটা, এখানে যদি 5 থাকতো তাহলে এই মানটা সব থেকে বেশি হতো, এই জন্য আমরা এটাকে এমএসবি বলছিলাম। আর এটা যেহেতু আমাদের বাম পাশে ডান পাশে আছে এবং এটা একক থেকে শুরু হয়, তাই এটা আমাদের কম গুরুত্বপূর্ণ সংখ্যা, এই জন্য আমরা এলএসবি বলছিলাম। তো আমরা যখন আবার রূপান্তর করতাম তখন এমএসবি টা নিচে আসতো আর এলএসবি টা উপরে আসতো। তো কেন উপরে আবার নিচে আসতো সেটা আমি এখন ক্লিয়ার করতে চাচ্ছি। তো আমরা ধরে নিলাম যে একটা সংখ্যা আমার কাছে আছে, যে এটা হচ্ছে 1 3 4, এটা একটা আমাদের দশমিক সংখ্যা। আমি চাচ্ছি যে এই সংখ্যাটা দশমিক ভ্যালুই কত। তা আপনারা সবাই বলবেন যে দশমিক সংখ্যা 134, এটা 134ই তো হবে। হ্যাঁ, অবশ্যই 134ই হবে। কিন্তু আমরা নিয়মটা কিভাবে করছিলাম না, যে আমরা যে সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব তার বেস দ্বারা ভাগ করতাম। তাহলে 134 এই সংখ্যাটা যদি দশমিক হয়, তাহলে আমরা দশমিকের রূপান্তর করতে লেগে 10 দিয়ে ভাগ করবো। তো কয়বার যায়? 10 1 এ 10, 3 4 10, 3 এ 30, থাকবে ভাগশেষ 4। এরপরে আমরা ভাগ করতাম আবার 10 দিয়ে, 10 1 এ 10, ভাগশেষ আমাদের 3 থাকবে। আবার ছোট হয়ে গেছে, এই জন্য আমরা 10 দিয়ে এখানে শূন্য নামে 1 করি। এখন খেয়াল করলে দেখেন যে আমি এটাকে বলছিলাম এমএসবি, এই সংখ্যাটাকে এমএসবি বলছিলাম। আর এই সংখ্যাটা আমাদের কি সব নিচে আসছে না? যেহেতু নিচে সংখ্যাটা পাওয়া, তো এমএসবি সংখ্যাটা সবসময় নিচে আসে, নিচে আসে, এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা যেটা 4, এটা সবার আগেই চলে আসে। এই জন্য যদি এটা এমএসবি হয়ে থাকে তাহলে আমাদের এমএসবি এই জায়গায় বসবো আমরা, বসাবো। আর এই জায়গায় আমরা এলএসবি বসাবো। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। ভগ্নাংশের ক্ষেত্রে পুরোটাই উল্টা হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। এই জন্য আমরা এমএসবি নিচে লিখি কখনো কখনো, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপরে লিখি, কারণ আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের পরের সংখ্যাটা আমাদের ভ্যালু সব থেকে বেশি, এরপরে যত ডান পাশে যাবো আমাদের ভ্যালু হবে কমতে থাকে। এই জন্য আমাদের এমএসবিটা উপরে লিখতে হয়। এই ছিল আমাদের নিয়ম। তাহলে দশমিক সংখ্যা থেকে আমরা পৃথিবীতে যে কোনো সংখ্যায় যদি রূপান্তর করতে চাই, তাহলে আমাদের নিয়ম ছিল ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমরা আমাদের দশমিক সংখ্যাটাকে ভাগ দিব। এইভাবে ভাগ করব, ভাগ করে প্রতিবারই ভাগশেষ সংরক্ষণ করব।
এই ভাগশেষ গুলোকে নিচ থেকে উপরে সাজায় লিখলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা পাওয়া যাবে। এটা পূর্ণ অংশের ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণ করবো, যেটা আমরা করছিলাম। তো এই নিয়মেই আমরা যে কোনো সংখ্যা যদি বলা হয় যে একটা সংখ্যা দেওয়া আছে, এটা মনে করেন যে 2, 5 বা 2, 4, যদি বলি এটা 9 ভিত্তিক সংখ্যায় কত হবে, তো আমরা 9 দিয়ে ভাগ করব। যদি 5 বলি তাহলে 5 দিয়ে ভাগ করব। যদি বলি যে 3 ভিত্তিক সংখ্যা তাহলে 3 দিয়ে ভাগ করব। এরকম আমরা ভাগ করতে করতে চলে যাবো। এটা ছিল আমাদের প্রথম নিয়ম। এরপরে যেটা আমাদের রুলস আছে আজকে নতুন করে শিখবো, সেটা হচ্ছে আমাদের এর ঠিক উল্টোটা। যেমন আমরা শিখবো আজকে যে যে কোনো সংখ্যা থেকে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা রূপান্তর করবো দশমিক, দশমিকে রূপান্তর করবো। তার মানে আমাদের এখানে বেজ যাই থাকুক, বেজ এখানে আমাদের 2 থাকুক, আমাদের বেজ এখানে 5 থাকুক, এখানে বেজ আমাদের 9 থাকুক, এখানে 16 থাকুক, অথবা এখানে এন ভিত্তিক কোনো যে কোনো ভিত্তিক থাকুক, আমরা যে সবগুলোকে আমরা রূপান্তর করবো আমরা দশমিকে রূপান্তর করবো, যে দশমিকে কত হবে। এটা হচ্ছে আমাদের আজকে টপিক। এই টপিকটা আমরা শিখবো আজকে। তাহলে আমরা আশা করা যায় যা সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে এবং ভবিষ্যতে যা হবে সবগুলো রূপান্তর করতে পারবো। তো চলে যাই আমরা আমাদের নিয়মে। তো নিয়মটা হচ্ছে, আমাদের একটা সংখ্যা ধরে নিলাম আমি এখানে, যে একটা সংখ্যা মনে করেন যে এটা 2, 3, 4 দশমিক, এখানে 2, 5, 2 সংখ্যা ধরলাম। আমি এটা সংখ্যাকে দিলাম যে এটা 6 ভিত্তিক কোনো একটা সংখ্যা হোক বা 7 ভিত্তিক যে কোনো একটা সংখ্যা হোক। আমি চাচ্ছি এই সংখ্যাটা দশমিক মান কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখানে আমাদের ভিত্তি আছে, যে কোনো ভিত্তি আছে, এবং আমরা চাচ্ছি আমাদের দশমিকে। তাহলে এই রুলসটা আমরা কি করবো? তো আমরা আবার আগেই ফিরে যাই। আমরা বলছিলাম এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক, এটা হচ্ছে শতক। তো একককে আমরা 10⁻0 লিখতে পারি। এখানে আমরা 10⁻1 লিখতে পারি দশক হিসেবে। এখানে আমরা 10⁻² লিখতে পারি। এভাবে 10⁻³ 10⁻4 চলতে থাকে। এটা বোঝা যাচ্ছে এক সূচকের নিয়মে এটা কি, যে কোনো সংখ্যার উপর 0 থাকা মানে 1, সরি, হ্যাঁ। তারপর হচ্ছে কি, 10-এর উপর 1 থাকা মানে 10, 10 স্কোয়ার মানে 100, মানে একক দশক শতক এভাবে আমাদের চলতে থাকে। তাহলে এই সংখ্যাটা সবার নিচে তো 10, 10টাকে আমরা বাদ দিয়ে আমরা পজিশন হিসেবে শুধু মনে করি যে এখানে 0 পজিশন, এটা হচ্ছে 1 পজিশন, এটা 2 পজিশন, অর্থাৎ মনে করি একটা x, y, z দশমিক pq সংখ্যা। এই সংখ্যাটা মনে করি এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এই জন্য শূন্য দিলাম, মানে উপরের পজিশনটা দিচ্ছি শুধুমাত্র আমি। এরপর আমরা এখানে একক দিলাম 1, এরপরে হচ্ছে 2 শতক, এরপর 4, 3, 4, 5 চলতে থাকবে যতদূর যায় আর কি। এরপর এগুলো আমরা কি ভগ্নাংশ হিসেবে -1, এবার সে -2, এবার সে -3 চলতে থাকবে। ঠিক আছে, এখানে আমাদের বেজ দেওয়া আছে, মনে করলাম এখানে বেজ দেওয়া আছে n। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করতে চাই, তাহলে নিয়ম হচ্ছে প্রথমে আমরা এই প্রথম সংখ্যাটাকে নিই, প্রথমে এক্স, তারপর আমরা গুণ দিয়ে লিখবো সংখ্যা পদ্ধতির বেজ। বেজ হচ্ছে এখানে n, আর উপরে লিখবো পজিশন, পজিশন কত আছে এক্স এর 2, তাহলে উপরে লিখলাম আমরা 2। তারপর যোগ চিহ্ন দিয়ে পরে এগুলো সেম ভাবে। এবার ওয়াই এর ক্ষেত্রে ওয়াই ইন্টু বেজ, বেজ হচ্ছে এখানে n, উপরে দেবো আমরা পজিশন কত, 1। সেম ভাবে জেড এর ক্ষেত্রেও জেড ইন্টু পজিশন হচ্ছে, বেজ হচ্ছে n, উপরে হচ্ছে পজিশন 0, যোগ। এরপরে হচ্ছে পি আছে আমাদের, পি ইন্টু বেজ হচ্ছে আমাদের n, উপরে হচ্ছে -1। সেম ভাবে কিউ ইন্টু বেজ, উপরে হচ্ছে -2। এইরকম ভাবে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের দশমিক সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে আমরা সংখ্যাটা ধরে নিই এখন। মনে করেন এখানে সংখ্যাটা হচ্ছে যে 1, 2, 3.23 এটা সংখ্যা, এটা দেওয়া আছে 5 ভিত্তিক সংখ্যা। আমি চাচ্ছি এটা দশমিক কত, দশমিক কত। তাহলে আমি প্রথমে কি, এটা 0 পজিশন, এটা 1, এটা 2 পজিশন, এটা হচ্ছে -1, এটা -2 পজিশন। তাহলে আমাদের সূত্র কি অনুযায়ী প্রথমে 1 ইন্টু সংখ্যা বৈদ্যুতির বেজ হচ্ছে 5, উপরে হচ্ছে 2, যোগ। আবার আমরা সংখ্যাটা লিখবো 2, এবার সংখ্যা বৈদ্যুতির বেজ হচ্ছে 5, উপরে লিখবো আমরা হচ্ছে পজিশন, পজিশন হচ্ছে 1। এরপরে আমরা লিখবো আবার 3, 3 ইন্টু সংখ্যা বৈদ্যুতির বেজ হচ্ছে 5, উপরে পজিশন লিখবো আমরা 0, প্লাস 2 ইন্টু বেজ হচ্ছে 5, এরপরে হচ্ছে পজিশন -1। তারপর যোগ 3 ইন্টু বেজ হচ্ছে 5, উপরে হচ্ছে -2, শেষ। এরপর আমরা ক্যালকুলেশন করে ফেলি। 5-এর উপর স্কোয়ারে 25, 25 থেকে 25, যোগ 5×2 = 10, যোগ যে কোনো সংখ্যার উপর 0 মানে 1, 3 × 3, যোগ। এটা মানে আমরা কি জানি, আমরা জানি এ ইনভার্স এন যদি থাকে, এটাকে আমরা সূচকের নিয়মে কি লিখতে পারি, 1/a⁴n লিখতে পারি না? সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি। তাহলে কি লিখবো আমরা, 2 × 1/5 লিখতে পারি আমরা।
যোগ এখানে 3 × 1/5 লিখতে পারি আমরা। এখন ক্যালকুলেশন করা যাক। এখানে হলো আমাদের 25 যোগ 10 যোগ 3 যোগ লেখা যায় 2/5 যোগ 3/25। এটা আমরা ক্যালকুলেশন করে যেটা উত্তর পাবো সেটা আমাদের হচ্ছে দশমিক সংখ্যা। এই হচ্ছে আমাদের রুলস। তাহলে আমাদের যে কোনো সংখ্যায় থাকুক, নিয়ম হচ্ছে আমাদের, সূত্র হচ্ছে প্রথমে সংখ্যাটা লিখবো আমরা, সংখ্যা, এরপরে এর সাথে আমরা গুণ করবো বেস, আর এর উপরে আমরা পাওয়ার হিসেবে দেবো পজিশন। পজিশন এরপর আমাদের সবগুলো যোগ করতে হবে একই জিনিস। তো এইভাবে করলে এবার আমরা যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় চলে আসতে পারবো। এই হচ্ছে আমাদের নিয়ম। আশা করি বুঝতে পারছেন। কি বোঝা গেছে রুলস? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো রুলস যদি বোঝা যায় তাহলে আমি একটা এখন কাজ দিই আপনাদেরকে, দেখি যে আপনারা বুঝতে পারছেন কিনা। আমরা একটু আমাদের বইয়ে ফিরে যাই। বইটাতে একটা প্রশ্ন দেওয়া আছে এখানে, যেমন সব সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা, এখানে দেওয়া আছে যে 12 দশমিক সংখ্যা এর সমকক্ষ বাইনারি মান কোনটি। এটা তো গত ক্লাসেই আপনারা করছিলেন। এরপরে যে প্রশ্নটা আছে এগুলো সব আগের প্রশ্ন। আচ্ছা, আমাদের অংশ ছিল আজকে এটা। এই যে প্রশ্ন করা গেছে, এই যে একটা সংখ্যা দেওয়া আছে আমাদের বাইনারি সংখ্যা, যে 101110 বাইনারি নম্বরের সমতুল্য ডেসিমেল নাম্বার কোনটি। 43তম বিসিএস পরীক্ষাতে প্রশ্নটা আসছিল। 10, তারপরে 3টা 1 0, এর সমতুল্য দশমিক মান কোনটি। আমাদের দেওয়া আছে বাইনারি, চাচ্ছে আমাদের দশমিক সংখ্যা। তাহলে এটা আমরা করে ফেলি। 10 কি করে ফেলি, 101110, এটা দেওয়া আছে বাইনারি সংখ্যা, বলা হচ্ছে যে এর সমতুল্য দশমিক মান কত। এটা হচ্ছে 43তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। তাহলে আমরা সেই অনুযায়ী, এটা কিন্তু পূর্ণ অংশ যেহেতু, দশমিকের আগে সবগুলো, তাহলে পজিশন 0 1 2 3 4 5। তাহলে আমরা করতে পারি না যে 1 × বেজ কত, যেহেতু এটা বাইনারি সংখ্যা বা দ্বিমিক সংখ্যা বলে দিচ্ছে ওরা, তাহলে অবশ্যই বেজ 2। তাহলে 1 × 2, 2 টু দি পাওয়ার কত হবে আমাদের 5। যোগ, জিরোর সাথে গুণ করে যদিও লাভ নাই, তা আমরা লিখলাম বোঝার সুবিধার্থে 0 × 2 টু দি পাওয়ার 4 যোগ 1 × 2 টু দি পাওয়ার 3 যোগ 1 × 2 টু দি পাওয়ার 2 যোগ 1 × 2 টু দি পাওয়ার 1 যোগ 0 × 2 টু দি পাওয়ার 0। এখন ক্যালকুলেশন করি। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, যোগ জিরোর সাথে যেগুলো সব গুণ করলে হবে জিরোই হবে। 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, যোগ 2 টু দি পাওয়ার 4, 4 × 1 = 4, যোগ 2 × 1 = 2, যোগ 0। তাহলে যোগ করলে কত হচ্ছে আমাদের, 32 আর 8 40, আর 4 44, আর 2 হচ্ছে 46, 46। 46 এর আমার দশমিক মান পেয়ে গেল। এই হচ্ছে আমাদের বাইনারি থেকে দশমিকে চলে আসলো। তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের এইভাবে দিতে হবে। এই যে, তাহলে আমাদের উত্তর কত হবে, 46, ক নম্বর উত্তর। বুঝে গেছে এইভাবে। তাহলে এটা বাইনারি ছিল, এই জন্য আমরা 2 দিয়ে করবো। সেম ভাবে প্রশ্ন দেওয়া আছে, অনেক প্রশ্ন আছে এরকম, তা আপনারা 2 একটা সমাধান করলেই বুঝে যাবেন আশা করা যায়। এখানে ম্যাক্সিমাম বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই সংখ্যাগুলোই দেওয়া থাকে। কিন্তু কখনো কখনো যদি 9 ভিত্তিক থাকে তাহলে আবার সমস্যা হয়ে যাবে। এই যে দেওয়া আছে এখানে, এখানে কি বলা হচ্ছে যে হেক্সাডেসিমেল সংখ্যা 9 এর সমতুল্য কত। 9 এর সমতুল্য, 9 এর হেক্সাডেসিমেল মান কত। আরো সহজ প্রশ্ন। এরপরে দেওয়া আছে হেক্সাডেসিমেল সংখ্যা 4D এর সমতুল্য দশমিক মান কত। 4D এর সমতুল্য দশমিক মান কত। তো 4D বলতে আমরা কি বুঝি, চলে যাই। 4D, 4D এটা আমাদের দেওয়া আছে 10 হেক্সাডেসিমেল সংখ্যা, চাচ্ছে এর দশমিক মান কত। তাহলে এটা আপনাদের সমাধান করা উচিত। 4D এর সমতুল্য দশমিক মান কত হবে, আপনারা এটা করে আমাকে কমেন্টে লিখে দেন উত্তরটা, তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝে গেছেন। মনে রাখবেন ডি মানে কত, এখানে আমরা জানি এ মানে 10, বি মানে আমরা জানি আমরা 11, সি মানে আমরা জানি 12, ডি মানে আমরা জানি 13, মানে দশমিক ভ্যালু আর কি। তাহলে এখন আপনারা করতে পারবেন আশা করা যায়, যে 4D এর সমতুল্য দশমিক মান কত হবে। দেখি সেট অপশনে কি কি উত্তর দিচ্ছেন। 4D এর সমতুল্য দশমিক মান কত।
একজন উত্তর দিচ্ছে 77। আচ্ছা, দেখি আর কেউ উত্তর দিচ্ছে কিনা। এনিওয়ান, আর কেউ উত্তর দেন। একজন উত্তর দিয়ে ফেলেছেন 77। দেখা যাক উত্তর কতটা কারেক্ট হয়। আচ্ছা, এই ফাঁকে আমি একটু কথা বলে নিই যারা যারা উপস্থিত আছেন ক্লাসে। যেমন প্রথমে দেখছি এখানে আদিবা জাহিন। আপনি কি আছেন ক্লাসে? এরপরে একজন ইউজার দেওয়া আছে, আসলে জানি না, নাম সেট করা নাই। আরেকজনের নাম দেওয়া আছে জুম প্রো হিসেবে, উনি নাম সেট করে নাই। আসলে আপনাকে শুনতে পাচ্ছেন? কেউ রেসপন্স করেন, রেসপন্স না করলে তো জি, ক্লাস নিয়ে। জি, জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফয়সাল ভাই শুনতে পাচ্ছি আপনাকে। অ্যান্সার করেন, কাইন্ডলি অ্যান্সার করেন, তাহলে বুঝতে পারবো যে আসলে আসলে আপনারা বুঝতে পারতেছেন। বুঝতে না পারলে বিভিন্ন অন্যভাবে বোঝাবো, সমস্যা নেই। মানে এই আমাদের আইসিটি তে সব থেকে এই কঠিন অংশ হচ্ছে এটাই, সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং লজিক গেট সহকারে। এই অঙ্কটাই শুধু একটু সবার কাছে জটিল মনে হতে পারে। এরপরে যে বাকি বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে থিওরিটিক্যাল, এগুলো আপনাদের কঠিন বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। একজন বলছে 78 হয়, একজন বললো 77, একজন বললো 78। এই যে কনফ্লিক্ট লাগিয়ে গেছে অলরেডি। আচ্ছা, ফয়সাল ভাই তো রেসপন্স করলো, ইমরান খান ভাই অ্যান্সার দিয়েছেন অলরেডি। এরপরে আদিবা জাহিন আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আসলে কি আপনি আছেন ক্লাসে, নাকি ক্লাসে জয়েন দিয়ে বাইরে গেছেন? একটু কাইন্ডলি আপনার মাইকটা অন করে একটু হলে হ্যালো বলেন, তাহলেই হবে। আচ্ছা, যাই হোক, আমি অ্যান্সার করে দেই। তাহলে আমরা বললাম 4D এর সমতুল্য দশমিক মান কত হবে। তো দেখি একজন দুজনের উত্তর দুই রকম হলো, যেহেতু তাহলে আমরা বললাম যে প্রথমে সংখ্যা লিখবো, এরপরে সংখ্যা পদ্ধতির বেজ লিখবো। বেজ হচ্ছে 16, তারপরে আমরা পজিশন দেবো, এটা 0, এটা হচ্ছে 1 পজিশন। তার উপরে আমরা দেবো 1, যোগ ডি মানে আমরা জানি ইতিমধ্যে যে 13। 13 ইন্টু সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16 টু দি পাওয়ার 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তাহলে এখন আমরা ক্যালকুলেশনে চলে যাই। তাহলে 16 4 64, 16 × 16 16 64, যোগ এখানে যে কোনো সংখ্যার উপর 0 থাকা মানে হচ্ছে 1। তা 13 আর 1 গুণ করলে হবে 13। তাহলে 64 যোগ 13, উত্তর কত হবে? 77। তাহলে যিনি 78 বলছেন উনি হয়তো ডি মানে 14 ধরে ফেলছেন, এই জন্য ভুল হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করা যায় এখানে যে কোনো ভিত্তির সংখ্যা যদি দেওয়া হয়ে থাকে এবং যদি বলা হয় দশমিক সংখ্যায় রূপান্তর করুন, তাহলে আপনারা হয়তো পারবেন। তো এত সহজ প্রশ্ন হয়ে থাকে, এত সহজ প্রশ্ন হয়, কিন্তু কখনো যদি এরকম করে দেয়, আমি এখন একটু কমপ্লেক্স করে দিই আপনাদেরকে, যাতে আপনাদের বেসিক একেবারে ক্লিয়ার হয়ে যায়। এখন যদি বলা হয় এরকম একটা সংখ্যা যে 2 3, এটা একটা 4 ভিত্তিক সংখ্যা, এটা চাই আমি যে এটার 5 ভিত্তিক সংখ্যা কত হবে। তো এটা তো কোনো রুলস এর মধ্যে আমরা পড়লাম না। আমরা প্রথম রুলসে বললাম যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর, এবং দ্বিতীয় রুলসে বললাম যে কোনো সংখ্যা থেকে দশমিকের রূপান্তর। তাহলে এইটা প্রশ্ন কি যে কোনো ওই দুইটা রুলস এর মধ্যে পড়ে? পড়ে না। তাহলে এই ক্ষেত্রে আমরা সমাধান কি করব? যদি এইটা আপনারা পারেন তাহলে আশা করা যায় আর সংখ্যা পদ্ধতি নিয়ে কোনো ম্যাথই আপনাদের আটকাবে না। তো দেখা যাক আমরা কিভাবে সমাধান করি। তো আমাদের রুলস এর মধ্যে যেহেতু ছিল যে যে কোনো সংখ্যা থেকে দশমিক আসতে পারবো এবং দশমিক থেকে যে কোনো সংখ্যা যেতে পারবো, তাহলে আমরা কি পারি না যে এই সংখ্যা থেকে আগে দশমিকে চলে আসি, দশমিকে আমরা অনায়াসে আসতে পারবো, এবং এই সংখ্যা থেকে আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যা যেতেও পারবো। তাহলে আমাদের এই জার্নিটুকু করতে হবে, আগে দশমিকে ফিরে আসতে হবে, তারপর দশমিক থেকে আমরা যে কোনো সংখ্যায় যেতে পারবো। তাহলে চলুন করে ফেলি। 23 এই সংখ্যাটাকে যদি দশমিকে নিয়ে আসতে হয়, তাহলে আমাদের কি 2 নম্বর রুলস, যেটা আমরা একটু আগে শিখলাম, যে
2 × 4 আমাদের 1 যোগ 3 × 4 তাহলে আমরা পাবো কত এখানে? 4 11 পাবো। যোগ 3, 11 পাবো। গুড, আমরা 11 পেলাম। এই সংখ্যাটা আমাদের দশমিকে। এখন দশমিক থেকে আমাদের 5 ভিত্তির সংখ্যায় যেতে হবে। তাহলে আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার নিয়ম কি? আমরা জানি যে ভাগ করে করে যেতে হয়। তাহলে এই 11 সংখ্যাটাকে আমরা এখন ভাগ করবো 5 দ্বারা। 5 2 10, ভাগশেষ আমাদের হচ্ছে 1। যখন ছোট হয়ে যাবে সংখ্যাটা তখন তো ভাগ করতে হবে, তখন আমরা 0 দিয়ে আমরা এই সংখ্যাটাকে পার করে দেবো। এখানে আমরা 5 রাখবো। তাহলে 21 নিচ থেকে উপরে। তাহলে আমরা এই সংখ্যাটা পাবো এখানে 21। এটা হচ্ছে আমাদের 5 ভিত্তির সংখ্যা। তো প্রশ্ন ছিল আমাদের 23, 23 এটা ছিল আমাদের 4 ভিত্তির সংখ্যা, এটা 5 ভিত্তির সংখ্যা হবে 21। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আশা করা যায় বোঝা গেছে। তাহলে যদি এরকম প্রশ্ন থাকে কখনো, তাহলে আমরা সরাসরি আগে দশমিকে চলে আসবো, এরপর দশমিক থেকে আমরা তো যেতেই পারবো। এই হচ্ছে আমাদের বেসিক। আশা করা যায় যদি আপনারা এই দুইটা রুলসই পড়েন বা এই দুটো রুলসই জানেন, তাহলে এ পর্যন্ত আবিষ্কার হওয়া সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর আপনারা করতে পারবেন। তো শুধু এই দুটো রুলস জেনেই হবে না, আর একটা শর্টকাট রুলস আছে যেটাকে আরো ছোট সহজেই করা যায়, যেটা করলে পারে আপনারা আপনাদের ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আরো দ্রুত করতে পারবেন, যেহেতু ক্যালকুলেটর আপনাদের কাছে দেওয়া হবে না। তো এই ক্ষেত্রে আমি আরো একটা এডিশনাল রুলস আপনাদেরকে বলে দিব। এটা শুধুমাত্র কাজ করবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই তিনটার ক্ষেত্রে। আমরা যদি এই দুইটা রুলসই অ্যাপ্লাই করি তাও পারবো, কোনো সমস্যা নাই, মানে এই রুলস দিয়েও করা যাবে, কিন্তু এটা একটু সহজে হবে। তা আমি যখন 3 নাম্বার রুলসটা করবো, সেটা হচ্ছে যে বাইনারি থাকবে, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই তিনটা সংখ্যার মধ্যে যদি রূপান্তর করতে বলা হয় কখনো, তাহলে একটা শর্টকাট রুলসে করা যাবে, হেক্সাডেসিমাল। প্রশ্ন সবচেয়ে এই টপিক থেকে বেশি করা হয়, যদিও যে কোনো রুলস দিয়ে আমরা করতে পারি, কিন্তু এই প্রশ্নগুলো বাইনারি আর হেক্সাডেসিমাল, অক্টাল, এগুলোর মধ্যে রূপান্তর সব থেকে বেশি আসে পরীক্ষাতে। শর্টকাটে করা যায়, খুব কম সময় লাগে, এই জন্য এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন বেশি হয়। তো এইটা রূপান্তর করার আগে আমি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা সম্পর্কিত আরো দুই একটা কথা আপনাদেরকে জানাতে চাই। আমরা জেনে আসছিলাম যে অক্টাল সংখ্যা আমরা যেটা চিনি সেটা হচ্ছে 0 থেকে 7, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। আর হেক্সাডেসিমাল হচ্ছে আমাদের জানি যে 0 থেকে 9 পর্যন্ত 10টা এবং এ থেকে এফ পর্যন্ত মোট 6টা, 10 6 16টা। এগুলো হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমরা অক্টাল সংখ্যায় দেখতে পাচ্ছি 7, সর্বোচ্চ সংখ্যা 7, আর হেক্সাডেসিমাল সংখ্যায় সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ, যার দশমিক মান হচ্ছে 15। তাহলে এই 7 এবং 15 কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কয়টা বিট দরকার এটা আমাদের জানতে হবে। এটা পরীক্ষাতেও আসে যে অক্টাল কয় বিটের কোড, হেক্সাডেসিমাল কয় বিটের কোড, এটা পরীক্ষাতে আসে। তো এই অক্টাল সংখ্যায় সর্বোচ্চ সংখ্যা যদি 7 হয়, আমরা 7কে যদি একটা মেমোরিতে রাখতে চাই, তাহলে কয়টা বিট লাগবে? বিট বলতে আমরা কি জানি? 0 1 এগুলোকে বলা হয় বিট। এগুলো হচ্ছে কম্পিউটারের ক্ষুদ্রতম একক বা বিট। এইরকম 8টা বিট মিলে তৈরি হয় 1 বাইট, আপনারা জানেন হয়তো। ঠিক আছে, এরকম 1024 বাইট নিয়ে হয় 1 কিলোবাইট, যেটাকে আমরা 1 কেবি বলি। এরকম 1024 কিলোবিট নিয়ে আমাদের তৈরি হয় 1 মেগাবিট, এটাও আমরা জানি, যাকে আমরা সংক্ষেপে বলি 1 MB। এরকম 1024 MB নিয়ে তৈরি হয় 1 জিবি, গিগাবিট, এটা আমরা সবাই জানি অটোমেটিক। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। আর বিট বলতেই বোঝায় 0 1, এই 0 1টাই হচ্ছে বিট। তাহলে এই 7কে যদি আমাদের মেমোরিতে রাখতে চাই, তাহলে কয়টা বিট জায়গা নেবে? তাহলে 7-এর বাইনারি মান কত? আমরা জানি 7-এর বাইনারি মান হচ্ছে 111, এটা 7-এর বাইনারি মান। তার মানে আমরা এখানে 3টা 1 রাখলাম। তাহলে দেখতে পাচ্ছি যে 7কে আমাদের কম্পিউটারের মেমোরিতে রাখতে 3টা বিট জায়গা লাগে। তাহলে অক্টাল সংখ্যায় যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা কি কখনো 7-এর থেকে বড় হতে পারবে? মানে সর্বোচ্চ সংখ্যা 7-এর বেশি তো হবে না, 8 তো কখনো হবে না, 9 তো কখনো হবে না। তাহলে 3 বিটের বেশি আমাদের কখনোই লাগবে না। যদি এরকম একটা সংখ্যা হয়, সাপোজ একটা সংখ্যা আছে 7 6 7, তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা মেমোরিতে রাখতে চাই, তাহলে আমাদের কয়টা বিট জায়গা লাগবে? তো দেখেন, আমি বললাম 7 6 7, তাহলে 7-এর জন্য আমাদের 3টা 1, 3 বিট। 6-এর জন্য আমাদের কি 3টা বিট, 1 1 0। আবার 7-এর জন্য 3টা বিট। তাহলে এই আমাদের এতগুলো বিট লাগবে আমাদের। এটার জন্য 3টা, এটার জন্য 3টা, এটার জন্য এই 3টা, অর্থাৎ 3টার বেশিতে কখনো লাগতেছে না। তাই আমরা বলতে পারি অক্টাল 3 বিটের কোড। যদি প্রশ্ন করা হয় অক্টাল কয় বিটের কোড, 3 বিটের কোড। যদি বলা হয় কেন 3 বিটের কোড, তাহলে বলতে পারি আমরা যে অক্টাল সংখ্যায় সর্বোচ্চ সংখ্যা 7
আর এই 7 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে 3টা বিট দরকার, তাই অক্টাল 3 বিটের কোড। তো অনুরূপ ভাবে হেক্সাডেসিমাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা এফ, যার দশমিক মান হচ্ছে 15 এবং এর বাইনারি মান হচ্ছে 1111। তাহলে আমরা বলতে পারি হেক্সাডেসিমাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা যেহেতু এফ বা 15, যাকে বাইনারিতে প্রকাশ করতে সর্বোচ্চ 4টা বিট লাগে, তাই হেক্সাডেসিমাল 4 বিটের কোড। শুধু আপনাদের এই কনসেপ্টটুকু জানলেই হবে, এই রূপান্তর করা যাবে। তাহলে এখন আমি চলে যাই যে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে আমাদের, মনে করেন এটা বাইনারি সংখ্যা 101110111, দশমিক 11101। বাইনারি সংখ্যা অনেক বড় একটা সংখ্যা দেওয়া আছে। এখন বলা হলো যে এর সমতুল্য অক্টাল মান কত, অথবা বলা হলো যে এর হেক্সাডেসিমেল মান কত। তো এত বড় একটা সংখ্যা যদি আপনারা, আমি একটু আগে যে রুলসটা বললাম যে একে দশমিকে নিয়ে আসবেন, দশমিকে নিয়ে এসে আবার এখানে যাবেন, তাহলে আপনার এটা করতেই তো 5-7 মিনিট চলে যাবে। তো এই রুলস যদি আপনি করেন তাহলে তো আপনার অনেক সময় লাগবে। উত্তর ঠিক আসবে কিন্তু সময় বেশি লাগবে। তাহলে আমি এইভাবে না করে আমি এখন শর্টকাটে একটা রুলস দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমরা একটু আগে বললাম যে অক্টাল হচ্ছে 3 বিটের কোড এবং হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। তাহলে আমরা কি করবো, এই যে দশমিক সংখ্যাটা বা বাইনারি সংখ্যাটাকে, এই বাইনারি সংখ্যাটাকে 3টা করে বিট ভাগ করে নেওয়া হবে। এই পাশ থেকে দশমিক সংখ্যা থেকে 3টা করে বিট ভাগ করবো, যদি অক্টালে করতে চাই। তাহলে 3টা করে বিট ভাগ করে নিলাম, 3টা করে বিট ভাগ করলাম। এই যে দেখেন, সামনে যদি ঘাটতি হয় তাহলে আমরা শূন্য দিয়ে পূরণ করে নিই। অনুরূপ দশমিকের পরও আমরা সেম ভাবে এই পাশ থেকে ভাগ করা শুরু করবো, 3টা করে বিট। যদি কখনো কম হয় তাহলে আমরা শূন্য দিয়ে পূরণ করে নেবো। ঠিক আছে, এই হচ্ছে 3টা করে ভাগ করতে তো কোনো সমস্যা নাই। এখন আমি এই 3টা বিটের সমতুল্য অক্টাল মানটা বসাই দিব। তো অক্টাল মানটা আমি কিভাবে বের করবো? তাহলে কি আমি বাইনারি থেকে অক্টাল এখন আবার রুলস অ্যাপ্লাই করে করে করবো? না, একটা শর্টকাট রুলস আছে। সেটা হচ্ছে রুলসটা, এই রুলসটা আপনাদের আগেও একটু বলা উচিত ছিল, তারপর আমি এখন বলি। একটা শর্টকাট রুলস হচ্ছে যে দশমিক থেকে, দশমিক আর বাইনারির মধ্যে একটা রিলেশন আছে। এটা আপনারা অলরেডি ইউজ করেন অনেকে। দশমিক আর বাইনারি একটা রুলস আছে, যেমন হচ্ছে যে আমাদের কম্পিউটারে যে মেমোরি গুলা ডিজাইন করা হয় সেটা হচ্ছে যে 1 জিবি, 2 জিবি, 4 জিবি, তারপরে হচ্ছে 8 জিবি, 16 জিবি, 32 জিবি, এরকম করে করা হয়। কিন্তু আমাদের বাইট মেমোরি বাইট গুলো বিট গুলো হয় ভাবে যে 1 বিট, 2 বিট, 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, এরকম করে আমাদের বিট গুলো সাজানো হয়ে থাকে কম্পিউটারে। তো ওই আমাদের চিন্তাতে আমাদের বিট গুলো মনে করলাম যে প্রথম বিট হচ্ছে 1, এর পরের বিটটা আমাদের একক দশক, 2 নম্বর বিটটা হবে আমাদের এর দ্বিগুণ, মানে এর দ্বিগুণ। পরের বিটটা হবে ঠিক এর দ্বিগুণ, তার মানে 4। পরের বিটটা হবে ঠিক এর দ্বিগুণ, এটা হচ্ছে 8। পরের বিটটা হবে এর দ্বিগুণ, 16, 32, এইভাবে চলতেই থাকবে যতদূর আমাদের নেওয়া যায় আর কি। এটা হচ্ছে আমাদের একক বিট, এটা দশক বিট, এটা শতক, এটা হাজার, অযুত, লক্ষ, এইভাবে চলতেই থাকবে। মানে এটা হচ্ছে বাইনারি হিসাবে আর কি। তাহলে আমি যদি এখন বলি যে এই 1011 এই সংখ্যাটা, এটা বাইনারি সংখ্যা, এর সমতুল্য দশমিক মান কত? তাহলে আপনার শর্টকাটে কি করবেন, এই সংখ্যাটাকে এর নিচে বসাই দেন, নিচ থেকে ডান পাশ থেকে। তাহলে 1101, 1101, এই সংখ্যাটা বসাই দিলাম। এখন দেখেন যেগুলো যেগুলো ওয়ান আছে, যেগুলো যেগুলো ওয়ান আছে এর উপরের সংখ্যাটা, এখানে ওয়ান আছে এর উপরের সংখ্যাটা চিন্তা করেন, আর এখানে ওয়ান আছে এর উপরের সংখ্যাটা এটা, আবার এখানে ওয়ান আছে এর উপরের সংখ্যাটা, এই 3টা সংখ্যা যোগ করে দেন। 8, 2 আর 1 যোগ করে দেন, কত হবে? 8 যোগ 2 যোগ 1, 8, 9, 10, 11। তাহলে এই সংখ্যাটার সমতুল্য মান হচ্ছে 11, দশমিক মান। তার মানে যেখানে যেখানে আমি ওয়ান পাবো সেই সংখ্যাটার উপরের মানটা, এই মানটা যোগ করে দিব। বুঝা গেছে? তাহলে যে কোনো বাইনারির মান, বাইনারির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে। উল্টাটা করা যাবে, আমি যদি বলি যে এখন 20, 20 এটা দশমিক সংখ্যা, যে এর বাইনারি মান কত, তাহলে আপনারা কি করবেন, ভাগ করা শুরু করে দিবেন। কিন্তু ভাগ না করেও করা যায়। এখন বলেন তো এখানকার মধ্যে উপরের সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 20 হবে? দেখতে পাচ্ছি এই 16 আর 4-এ 20 হবে, এই দুটো সংখ্যা যোগ করলে 20 হয়ে যাবে। তাহলে 16-র নিচে আপনি 1 বসান, আর এই 4-এর নিচে আপনি 1 বসান, আর বাকিগুলো ফাঁকা আছে না, ফাঁকাগুলোতে 0 বসাই দেন। তাহলে বিশেষ সমতুল্য মান হচ্ছে এটা, এটা হচ্ছে বিশেষ সমতুল্য বাইনারি মান। বুঝা গেছে? এইভাবে কিন্তু আপনাদের যে কোনো জি দশমিক স্যার। থেকে, যে কোনো দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিকে আপনারা রূপান্তর করতে পারবেন। ঠিক আছে, এই আচ্ছা শর্টকাট রুলস। স্যার, এটা কি দশমিক এবং বাইনারির জন্য প্রযোজ্য নাকি অন্যান্য অক্টাল এবং হেক্সাডেসিমেলও কাজে লাগানো যাবে? খুব ভালো একটা প্রশ্ন করছেন, আমি পরবর্তীতে এই কথাটাই বলতাম। তাহলে আমরা জানি দশমিক সংখ্যা কি, 0 থেকে 9 পর্যন্ত, এটা তো আপনারা সবাই জানেন। আর অক্টাল সংখ্যা কি, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আপনি এখন চিন্তা করে দেখেন যে অক্টাল সংখ্যাগুলো সবগুলো কি এই আমার দশমিকের মধ্যে আছে কিনা।
অবশ্যই আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে এই সেভেনের অক্টালে সেভেনের বাইনারি মান যত হবে, আপনাদের দশমিকের সেভেনের বাইনারি মান ঠিক ততই হবে। এটা তো বোঝাই যায়। আবার দেখেন হেক্সাডেসিমাল সংখ্যা কি, 0 থেকে 15, 0 থেকে 9 আগে আছে, 0 থেকে 9 পর্যন্ত কি এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এলিকে আমার দশমিকের মধ্যে পড়ে অবশ্যই। তাহলে এটার বাইনারি মান আর দশমিকের বাইনারি মান সেম হতো। আবার এ বি সি ডি যাই বলেন, এগুলোর দশমিক মান কি, 10, এটা 11, এটা 12, তারপর ডি এটা 13, ই 14, এফ 15। তাহলে এই সংখ্যাগুলো কি দশমিক না? এদের আবার দশমিক থেকে বাইনারি মান বের করা যাবে। তাহলে এক্স্যাক্টলি আমি বললাম যে দশমিক আর বাইনারির মধ্যে এটা রিলেশন। কিন্তু আমরা জানি যে অক্টাল সংখ্যা সবগুলো কি, সকল অক্টাল সংখ্যাই দশমিক সংখ্যা। আবার সকল হেক্সাডেসিমাল সংখ্যা দশমিকের মধ্যে পড়ে কিনা, এবিসিডি পড়ে না, কিন্তু এ এর সমতুল্য মান তো 10, জি স্যার। বি এর সমতুল্য মান তো 11, আমরা 11 কে চিন্তা করবো। সি মানে আমরা 12 চিন্তা করবো, ডি মানে আমরা 13 চিন্তা করবো। তাহলে কিন্তু এক্স্যাক্টলি আমরা কিন্তু সব অক্টাল বলেন, বাইনারি বলেন, দশমিক বলেন, সবগুলোই কিন্তু আমরা এই রুলস এর সাহায্যে করতে পারি। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল যে এখানে আমরা তিনটা করে বিটে আমাদের বাইনারি সংখ্যাটাকে ভাগ করে নিলাম। তাহলে এখন এই বাম পাশে নোট করে নেন, 1 2 4, আমরা 3টা বিট নিলাম ডান পাশ থেকে। তাহলে এখন বলেন তো যে এখানে যে এই সংখ্যাটা, এখানে যদি 1 2 4 আমি চিন্তা করি মনে মনে, তাহলে এখানে ওয়ান বলতে কি এটা ওয়ান আছে আর এটা ওয়ান আছে, তাহলে আমরা এই দুটো সংখ্যা যোগ করে দিব। তাহলে 4 একে যোগ করলে রাইট। কত হবে, 5, গুড। আবার এখানে দেখেন তো 1 2 4, তাহলে আবার কি হবে দেখেন, 2 আর 1 যোগ করবো আমরা, এটা আর এটা যোগ করবো, জি তাহলে স্যার। এটা 3। সেম ভাবে এটা 1 2 4, তাহলে 4 দিয়ে 6 রেখে 7, 7। সেম ভাবে এখানে 1 2 4, তো শুধুমাত্র একটাই ওয়ান আছে, তাহলে এখানে 2, দশমিকটা ওর জায়গায় বসাই দিলাম। তাহলে এটা কি 1 2 4, মনে মনে চিন্তা করবেন এটা। তাহলে 4 3টে যোগ করতে হবে আমাদের, তাহলে এখানে 7, এখানে 1 2 4, তাহলে এখানে শুধু একটাই সংখ্যা যেহেতু, তাহলে এখানে হবে আমাদের 2। তো এটা হয়ে গেলো আমাদের সমতুল্য অক্টাল মান। দেখেন তো এক লাইনে অ্যান্সার। ঠিক আছে, তাহলে যে কোনো বাইনারি সংখ্যা যদি আমরা অক্টালে করতে চাই, তাহলে 3টা করে ভাগ করে নেবো, কারণ 3টার বেশি তো বিট হবে না। আমরা একটু আগে প্রমাণ করে আসি যে অক্টাল 3 বিটের করতে। এখন তাহলে সেম কনসেপ্ট অনুযায়ী যদি প্রশ্ন করা হয় যে এই সংখ্যাটাই যদি আমি বলি যে এটার হেক্সাডেসিমাল মান কত হবে, তাহলে আমরা কি করবো, 4টা করে ভাগ করে নেবো, আর কোনো কাজ নাই। তো দেখেন আমি 4টা করে ভাগ করলে কি হবে এখানে, তো এটা আমি একটু মিশাই দিই। আচ্ছা, আমি চাচ্ছি যে এর সমতুল্য হেক্সাডেসিমাল মান কত হবে। তাহলে আমি কি করবো, ডান পাশ থেকে এই একই জায়গা থেকে আমি এখান থেকে 4টা করে ভাগ করা শুরু করবো। ওয়ান, এই যে 4টা করে ভাগ করলাম এখান থেকে, আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত 4টা করে ভাগ করে নিলাম। সেম ভাবে ডান পাশ থেকে ভাগ করা শুরু করবো, এই পাশ থেকে, যেহেতু এমএসবি এখান থেকে শুরু হয়, এই পাশ থেকে কম পড়ে গেছে, আমরা শূন্য দিয়ে পূরণ করে নিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা 4টা বিট চিন্তা করবো এখানে। তাহলে এখানে আমাদের 1 2 4, আমাদের কি এটা কি হবে, উপরেগুলো মিশাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আবার লিখি আমি। সেম ভাবে আমাদের এখানে 1 2, এটা 4, এটা হচ্ছে 8। তাহলে আমরা কি এটা যোগ করবো, এটা যোগ করবো, আর এটা যোগ করবো। তাহলে এখানে তো 4 আর 6 আর 1 যোগ করলে কত হবে, 13। 14 হবে। ও। হ্যাঁ, 13। তো 13 বলতে আমরা কি বুঝি, 13 বলতে আমরা কি ডি বুঝি না? এই যে এখানে 13 বলতে আমরা একটু লিখে রাখছিলাম, 13 বলতে আমরা ডি বুঝি। তাহলে আমরা এখানে 13 বলতে আমরা এখন বসাবো এখানে ডি। ঠিক আছে, যেহেতু 13 হয়েছে। সেম ভাবে এখানে কি 1 2 4 8, তো এটা এইটা এবং এটা যোগ করবো আমরা, তো 8 4 12 আর একে আবার 13, তাহলে সেম ভাবে এখানেও ডি। আবার এটা 1 2 4 8, এখানে কি আমাদের 4 আর 1 যোগ করতে হবে, 4 1 যোগ করলে আমাদের 5, তাহলে 5 ডি ডি দশমিক। এখানেও আবার 1 2 4 8, তাহলে 8 4 12 আর একে 13 14, 14 বলতে কি আমাদের হবে, ই। সেম ভাবে এখানে 1 2 4 8, একটা হচ্ছে তো আমাদের কি 8, উত্তর আমাদের হচ্ছে 5 ডি ডি দশমিক ই 8। এটা হলো আমাদের সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা। এইভাবে বোঝা গেছে? এভাবে শর্টকাটে আমরা কিন্তু যে কোনো সংখ্যা বের করতে পারি, শুধু বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে। দশমিকের ক্ষেত্রেও করতে পারি আমরা। দশমিক সংখ্যাটা যদি আমাদের ছোট হয়, মনে করেন যে 150 বা আহ 52 বা 60 বা 90, এরকম যদি সংখ্যা হয় তাহলে মুখে মুখে করা যায়। যদি বড় হয়ে যায়, মনে করেন যে 500 সামথিং, তখন আবার এটাতে করতে অনেক সময় লাগবে আপনাদের, যে কোনটা কোনটা সংখ্যা যোগ করলে 593 হবে। ওই ক্ষেত্রে তখন আমরা ভাগ করাটাই better হবে। যখন ছোট ছোট সংখ্যা হবে তখন আপনারা এই রুলস দিয়ে করতে পারবেন। যদি বলা হয় যে 25-এর সমতুল্য বাইরের সংখ্যা, তখন সহজে বলতে পারবেন যে 1 1 2 4 8
16, 32, তাহলে কোনটা কোন যোগ করলে 25 হবে, যা দেখতে পাচ্ছি আমরা যে 16 আর 8 হচ্ছে 24 আর 1 যোগ করলে হচ্ছে 25, তাই বাকিগুলো আমাদের জিরো। তাহলে 11001 এটা 25 সমতুল্য বাইনারি। এইভাবে আপনারা সহজে করতে পারবেন ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে, কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে আপনার ভাগ করাটাই সুবিধা। তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। তাহলে আপনারা যদি এইটুকু জানেন, তাহলে আমার মনে হয় না যে এমন কোনো প্রশ্ন সংখ্যা পদ্ধতিতে আসছে কোনো পরীক্ষাতে যে আপনারা পারবেন না, এরকম কোনো প্রশ্ন আবিষ্কারও হয় নাই দেখেন এই পর্যন্ত। যে কোনো আপনার বিসিএস পরীক্ষা বলেন, যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, বা যে কোনো সরকারি পরীক্ষায় বলেন, সবগুলোতে এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই নাই। তো আমি দু একটা প্রশ্ন দেখি এখানে আমাদের, যেমন ও এটা অনেক দূরে চলে গেছে, বিয়োগ বলে চলে গেছে। আপনাদের কাছে কি এই বইটা আছে সবার কাছে? না স্যার, এই বইটা কিভাবে পাওয়া যাবে? আচ্ছা, আমি বলে দিব স্যারকে যাতে এই বইটা আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। যাই হোক, আচ্ছা, একটা প্রশ্ন দেখেন এখানে, 4 নম্বর প্রশ্ন, যে 10101 বাইনারি সংখ্যাটির দশমিক মান কত? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কম্পিউটার অপারেটর পরীক্ষাতে আসে এটা। আবার দেওয়া আছে যে বাইনারি সংখ্যা 111 এর সময় দশমিক মান কত? এই সবাই বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, যে কোনো ডাক বলেন বা যে কোনো বিশেষ পরীক্ষা বলেন, সবগুলোতে কিন্তু সহজ সহজ প্রশ্নগুলো আসে। কিন্তু যদি কোনো কারণে আপনাদেরকে আটকাতে চায়, তাহলে এই প্রশ্নগুলো দিবে আর কি, যে 5 ভিত্তিক থেকে 6 ভিত্তিক, 5 থেকে 9 ভিত্তিক, এরকম প্রশ্ন দিতে পারে। আর দিলে তো আপনারা প্রস্তুতি নিয়ে ফেলেন, যে কোনো সংখ্যার আপনারা রূপান্তর করতেই পারবেন আশা করা যায়। তো শুধু আপনারা দুইটা রুলস মনে রাখবেন, দশমিক থেকে যে কোনো সংখ্যা আর যে কোনো সংখ্যা থেকে দশমিক। এটা যদি হয়ে যায় তাহলে আপনারা বলবেন যে ওই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের মধ্যে ওই তিনটার মধ্যে রূপান্তর কি, ওই অক্টাল 3 বিটের কোড, হেক্সাডেসিমেল 4 বিটের কোড, এরকম প্রশ্ন করলেই হবে। আচ্ছা, এখন যদি উল্টা প্রশ্ন করা হয় আপনাদেরকে, একটা আমি করে ফেলি। একটা সংখ্যা বললাম যে 2p c.1c, এটা হেক্সাডেসিমেল সংখ্যা, এর সমতুল্য বাইনারি মান কত? বাইনারি মান কত? অথবা বললো যে এর অক্টাল মান কত, এরকম বলতে পারে। এত বড় সংখ্যা দিবেন আপনাদের পরীক্ষার ক্ষেত্রে, আরো ছোট বলে দিলাম আমি, যে মনে করেন যে এখানে 2c, এটা আমাদের হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, এটার দশমিক মান কত? এটাকে দুই ভাবে করা যায়। যে কোনো সংখ্যা থেকে দশমিক যদি আপনারা করতে চান, তাহলে আপনারা কি করতে পারেন, দুইটা রুলস করা যায়। আমি চাইলাম এটাকে একবার যে দশমিকে আসবো, তো দশমিক থেকে সরাসরি দশমিকে যাবো, এটা একটা রুলস, এইভাবে করতে পারেন আপনারা। আপনারা চাইলে এটাকে আবার কি বাইনারিতে আসতে পারেন, বাইনারি থেকে দশমিক আসতে পারেন, দুইভাবে করা যায়। হেক্সাডেসিমাল থেকে দশমিকে সরাসরি যেতে পারা যায়, আবার এটা থেকে সরাসরি বাইনারিতে আসলেন, বাইনারি থেকে দশমিকে যাওয়া যায়। তো কোনটা করবেন সেটা আপনার ব্যক্তিগত চুজ। মনে করেন যে আমি এটাকে 1 নম্বর রুলস দিয়ে করবো, বা আপনি কেউ চাচ্ছেন যে 2 নম্বর রুলস দিয়ে করবো, দুইভাবে করলে দেখেন উত্তরটা কি সেম আসে কিনা। তা আমাদের প্রথম রুলস অনুযায়ী দেখবো আমরা যে 2 × 16⁻1 যোগ সি বলতে কি, ABC, 12, সি মানে হচ্ছে 12 × 16⁻0। এইভাবে করলে যে অ্যান্সার আসবে, আপনারা যদি চান যে না 2c কে আমরা আগে বাইনারিতে নিয়ে আসবো, তো 2 এর জন্য কত হবে আমরা কি জানি, 1 2 4 8, 2 এর জন্য আমাদের কি 10, বাকিগুলো জিরো। তাহলে 0 0 1 0, সি এর জন্য কি আমাদের 12, তাহলে 8 আর 4 12, তাহলে 11 0 0 11 0 0। তা আপনারা বাইনারিতে আসলেন, বাইনারি আসার পরে আমরা কি সূত্র তো জানি, আমরা 1 2 4 8, এটা 16, এটা 32, তাই না? এই বিটটা 32, এটা হচ্ছে 16 বিট। তাহলে এটা 1 যোগ করবো আমরা, আর এই দুইটা 1 যোগ করবো আমরা, তাহলে কত হচ্ছে, এখানে 32 যোগ এখানে হবে 8 যোগ 4, এটা যোগ করলে যা অ্যান্সার হবে আর এই যোগ করলে যা অ্যান্সার হবে, শুধু একই একই হয় কিনা। তো দেখেন আপনারা চিন্তা করে দেখেন, 16 × 16, 16 × 2 = 32, 32 যোগ 12, তাহলে কত হচ্ছে, 32 আর 12 44, তাই না? এখানে দেখেন আপনার কথা হচ্ছে 32 আর 8 কত, 40, আর 4 কত, 44। দেখেন দুই ক্ষেত্রে সেম অ্যান্সার আসে। তা আপনারা এটা দশমিক, এটা দশমিক। তো আচ্ছা স্যার, 2c হেক্সাডেসিমাল সংখ্যা বলে কি এটাকে 4 বিটে রাখতে হবে? যেমন হচ্ছে 2 হচ্ছে 0010, তো এটা 1 থেকে শুরু করা যাবে কিনা? আর পরবর্তী c হচ্ছে 4 বিটে থাকলো।
সরি, আমি হচ্ছে যে একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমি যেখানে ছিলাম, আমি বলছিলাম যে একটা সংখ্যা, যেটা আপনারা একটু আগে একদিন প্রশ্ন করলেন, যে এখানে C1F কাজ করছে না কেন। আচ্ছা, C1F, এক্ষেত্রে আমরা জানি এটা হেক্সাডেসিমাল সংখ্যা। সি এর জন্য আমরা জানি যে একে 4টা বিট লাগবেই, এফ এর জন্য 4টা বিট লাগবেই, 4টা বিট লাগবেই। কিন্তু ওয়ান কে তো 1 বিট দিয়ে প্রকাশ করা যায়। তো এক্ষেত্রে আমরা ওয়ান কে 1 বিট দিয়ে লিখবো, নাকি 3 বিট দিয়ে লিখবো, নাকি 4 বিট দিয়ে লিখবো? অবশ্যই অবশ্যই 4 বিট দিয়ে লেখা লাগবে, সেটা ওয়ান হোক বা জিরো। জিরো হলো 4টা শূন্য দেওয়া লাগবে, ওয়ান হলো 3টা শূন্য ওয়ান দেওয়া লাগবে। হেক্সাডেসিমাল মানেই 4 বিট, অক্টাল মানেই 3 বিট। এই এই কথাটা শুধু মাথায় রাখবেন, তাহলে যে কোনো সমস্যা নাই। এই হচ্ছে ব্যাপার, আশা করা যায় বুঝা গেছে। তা আমরা আবার আমাদের প্রশ্নে ফিরে যাই। তাছাড়া এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এখানে, যে কোনো বোর্ড, আপনার হচ্ছে বিসিএস পরীক্ষা বা ডাক অধিদপ্তর বলেন বা পরিবেশ অধিদপ্তর বলেন, সবগুলো প্রশ্ন যেখান থেকে প্রশ্ন আসুক, আমাদের এই টপিকের বাইরে কোনো বিট নাই, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন এখানে দেখা যাচ্ছে যে 6 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ ডেসিমেল নম্বরটি কত হবে? 6 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ ডেসিমেল নম্বরটি কত হবে যদি ম্যাক্সিমাম সিগনিফিকেন্ট বিট 0 হয়? আচ্ছা, এটাকে এখন দেখেন, আমরা যদি এখন বলি যে আমাদের 3 বিট দ্বারা সর্বোচ্চ সংখ্যাটা কত হবে, আপনাদের কাছেই প্রশ্ন রেখে দিলাম যে 3 বিট, আমরা যদি 3 বিট দিয়ে করতে চাই কোনো একটা সংখ্যাকে প্রকাশ করতে চাই, তো 3 বিট দ্বারা মনে করেন যে 1 1 1, এই 3টা বিট, তাহলে ম্যাক্সিমাম সংখ্যাটা কত হবে? আমাদের তিনটা যদি ওয়ান করি তাহলে কত হবে? 7 হবে না? 1 2 4 যোগ করলে 7 হবে। তাহলে 3 বিট দ্বারা সর্বোচ্চ সংখ্যাটা হবে কি? 7। যদি বলা হয় যে 3 বিট দ্বারা সর্বনিম্ন সংখ্যা কত হবে, তাহলে আপনারা কি বলবেন? 3টা শূন্য দিয়ে দিবেন, 3টা শূন্য, তাহলে কত হবে? 0। তাহলে 3 বিট দ্বারা সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 0। আমি যদি বলি 7 বিট দ্বারা কতগুলো হবে, তা 7টা ওয়ান যোগ করে দিলে 7, তাহলে কত হবে? এটা 1 2 4 8 16 32 64। সর্বোচ্চ সংখ্যাটা হবে এটা, এগুলো সবগুলো যোগ করলে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, অথবা 2 টু দি পাওয়ার 7, 127। তাহলে এই 7 বিট দ্বারা সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 7 বা 127। তা সর্বনিম্ন সংখ্যা কত হবে? 0। তাই যদি যে কোনো বলা হয় যে 4 বিট দ্বারা সর্বোচ্চ সংখ্যা কত হবে, 3 বিট দ্বারা সর্বোচ্চ সংখ্যা কত হবে, তাহলে আপনারা হয়তো আশা করা যায় পারবেন। এখন সর্বোচ্চ হলে সবগুলো ওয়ান দিবেন, সর্বনিম্ন হলে সবগুলো জিরো দিবেন। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। যেহেতু তাহলে জিরো আমরা এবং ওয়ান ছাড়া কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, জিরো ওয়ান ছাড়া তো কিছুই নাই, কারণ বিট বলতেই তো জিরো আর ওয়ান, জিরো ওয়ান ছাড়া তো অন্য কোনো বিটই নাই, তাই অন্য কোনো কিছু চিন্তা করার দরকারও নাই। এই হচ্ছে ব্যাপার। তাহলে 8 বিট দ্বারা কতগুলো হবে? 2 টু দি পাওয়ার 8, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 256টা। তাহলে আপনাকে যদি বলা হয় যে 253, এই সংখ্যাটাকে যদি আমি বাইনারিতে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের সর্বোচ্চ কয়টা বিট লাগবে? আপনারা নিশ্চিন্তে বলে দিবেন 8টা বিট লাগবে। ঠিক আছে, 8টা বিট ছাড়া সম্ভব না। কখনো আপনি 6টা বিট দিয়ে এটা রিপ্রেজেন্ট করতে পারবেন না। 9টাতে করতে পারবেন, কিন্তু কখনো 8টার কম নেওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা যেটা আসলে টপিক আছে, পরবর্তী টপিক আমাদের, সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা শিখে গেলাম। এরপরে সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ। তা আপনারা তো যোগ বিয়োগ সবাই পারেন, আশা করা যায় সব যোগ বিয়োগ সবাই করে আসছেন। তো আমি আজকে আবার ছোট সবাইকে ক্লাস 1-এ ফিরে নিয়ে যাব যোগ বিয়োগ শেখার জন্য। আহ দেখি যোগ বিয়োগ কি অবস্থা। তা আমরা একটা নিয়ম শিখি, এটাকে বলা হয় বাইনারি গণিত। বাইনারি গণিত বলা হয়। এই এখান থেকে প্রশ্ন সব থেকে বেশি হয়, বিসিএস বলেন বা যে কোনো পরীক্ষায় বলেন। আমি প্রশ্ন অ্যানালিসিস করে দেখছি যে এই টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন করা হয়, যোগ বিয়োগই দেওয়া হয় সব থেকে বেশি। তো যোগ বিয়োগ দেখি আমরা কিভাবে করা যায়। তা আমরা একটা যোগ শেখার আগে, এই যোগ শেখার আগে আমি একটা ছোটবেলায় ফিরে যাই। মানে আমি যোগের বইয়ে, বিভিন্ন বইয়ে আপনারা দেখবেন যে যোগের নিয়ম দেওয়া আছে, যে 1 1 যোগ করলে 0 হাতে 1,
এরকম নিয়ম আমি বলে দিচ্ছি আপনাকে। যেমন বই, আমাদের যে বইটা আছে আপনাদের এখানেও দেওয়া আছে যে 0 আর 0 যোগ করলে হবে আমাদের 0, 0 আর 1 যোগ করলে হবে 1, 1 যোগ 0 সমান সমান হবে 1, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। তো এরকম আপনি কতগুলো রুলস মুখস্থ করবেন? রুলস মুখস্থ করা যাবে না। রুলস যাতে মুখস্থ করতে না হয়, বা আপনাদের যদি বইটাও পড়তে না হয় আর, সেই জন্য আমি একটা শর্টকাটে আপনাদের শিখাবো। তো এই জন্য আমাকে ছোটবেলায় ফিরে যেতে হবে। তো এখন বলেন তো, ওই যে 2, 6, 7, এখানে মনে করো 5, এখানে দিলাম 7, এটা একটা দশমিকের যোগ, যেটা আমাদের ক্লাস 1 বা 2 শেখানো হয়। তো এই যোগটা যখন আমরা করি, খেয়াল করে দেখবেন, তা আমরা কি করি, এখানে প্রথমে আমরা করতাম 7 আর 7 যোগ করলে কত হতো? 14। 14 আমরা 4 বসাইতাম, হাতে 1 রাখতাম, হাতে 1 রাখতাম, তাই না? এটা করতাম আমরা। কিন্তু আমরা কখনো প্রশ্ন করিনি কখনো যে এই 14 হয়ে গেলে আমরা 4 বসাইতাম, হাতে 1 রাখতাম কেন? তা আমি ছোটবেলায় যেটা মনে করতাম যে এই পদ আমরা ডান পাশের সংখ্যাটা বসাবো আর বাম পাশেটা হাতে রাখবো। যেমন মনে করেন যে যোগ করে আমাদের যদি 25 হয়, তো আমরা 5 বসাবো, হাতে 2 রাখবো। যোগ করে যদি আমাদের মনে করেন যে 36 হয়, তার আমরা 6 বসাবো, 3 হাতে রাখবো। মানে আমরা এইভাবে মনে রাখতাম যে 30-এর ঘরে হলে 3 রাখবো, 40-এর ঘরে হলে 4 রাখবো, 50-এর ঘরে হলে 5 রাখবো। তো আমরা এইভাবে মনে রাখতাম। আসলে ছোটবেলায় আমাদের দশমিক ছাড়া অন্য কোনো সংখ্যা ছিল না, তো এই জন্য আমরা শুধুমাত্র এইভাবে শর্টকাটে মনে রাখতাম। তো এখন তো আমাদের অনেকগুলো সংখ্যা, এখন তো এই রুলস আর মনে রাখলে হবে না। তাহলে আমরা যেটা করতাম, যেহেতু দশমিকের সংখ্যা এগুলো আমাদের, এর বেস ছিল আমাদের কি 10। তা আমরা যোগ করার নিয়মটা হচ্ছে যে এই প্রথমে এই সংখ্যাটাকে আমরা সাধারণ যোগ করবো দশমিকে। 7 আর 7 যোগ করে হয়েছে 14। এই 14কে আমরা এর বেস দ্বারা ভাগ করবো। বেস কত? 10। 10 দ্বারা ভাগ করে নিই। 10 একে 10, ভাগশেষ 4। আমরা মূলত যেটা করতাম, এই ভাগশেষটাই আমরা এখানে বসাইতাম, আর ভাগ ফলটা হাতে রাখতাম সব ক্ষেত্রেই। তাহলে যে কোনো যোগ করুক, যে কোনো 2 ভিত্তিক সংখ্যা হোক, 5 ভিত্তিক হোক, 10 ভিত্তিক হোক, 25 ভিত্তিক হোক, বা যে কোনো ভিত্তিক সংখ্যা হোক, আমরা প্রথমে সাধারণ দশমিকে যোগ করব। সাধারণ দশমিকে যোগ করে আমরা বেস দ্বারা ভাগ করে দিব। বেস দ্বারা ভাগ করে ভাগশেষ যেটা হবে, এই ভাগশেষটাকে আমরা এখানে ভাগফল হিসেবে রাখবো, যোগফল হিসেবে রাখবো। ঠিক আছে, যোগফল হিসেবে রাখবো। আর যখন এই ভাগফল যেটা, সেটা আমরা হাতে রাখবো। তা আমাদের এখানে ভাগশেষ 4, এই জন্য আমরা 4 বসালাম, হাতে 1 রাখলাম। তো 6 আর 5 যোগ করলে হয় 11, আর হাতের 1 কত হয়? 12। তো সেম ভাবে 12কে আমরা আবার 10 দিয়ে ভাগ করি। 10 একে 10, ভাগশেষ কত? 2। আমরা বলতে এই 2 রাখতাম, এখানে হাতে 1 রাখতাম, হাতে 1, আর এখানে 2 যোগ করলে কত হবে? 3। আমরা এইভাবে করতাম। মানে মূল নিয়ম হচ্ছে মূলত এটা। কিন্তু আমাদেরকে ওই 10-এর ঘরে, 20-এর ঘরে, 30-এর ঘরে এইভাবে মনে রাখতাম। তা আমাদের নিয়মটা যেটা আমি বলতে চাচ্ছি এক কথায়, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো ভিত্তির যোগ হোক, যে কোনো ভিত্তি। কেউ কথা বলছেন? হ্যাঁ বলেন, কেউ কি কিছু বলছেন? আচ্ছা যাই হোক, আমরা চলে যাই। তাহলে আমি যোগের নিয়মটা বলতে যাচ্ছি এরকম, যে আপনারা যে কোনো যোগ, যে কোনো সংখ্যা যোগ হোক, বাইনারি হলে, অক্টাল হোক বা হেক্সাডেসিমাল হোক, যে কোনো সংখ্যারই যোগ হোক, আপনারা সাধারণ দশমিকে যোগ করবেন। দশমিকে যোগ করার পর বেশ যা যত সেটাতে ভাগ করবেন। বাইনারি হলে 2 দিয়ে ভাগ করবেন, অক্টাল হলে 8 দিয়ে ভাগ করবেন, হেক্সাডেসিমাল হলে 16 দিয়ে ভাগ করবেন। ভাগ করে ভাগশেষটাকে যোগফল হিসেবে রাখবেন, আর ভাগফলটাকে সবসময় হাতে রাখবেন। তো এই হচ্ছে আমাদের রুলস। তাহলে এটা যদি রুলস হয়ে থাকে, তাহলে আমাদের আর কি কোনো রুলস মুক্ত করতে হবে না, কোনটা কোনো যোগ করলে কত হবে। তাহলে এখন আমি সিম্পল একটা বাইনারি সংখ্যা নিলাম, মনে করেন যেখানে 1 1 0 1, 1 1 0 1 1 1 1 1। এটা আমাদের যোগ, বাইনারি সংখ্যা যোগ করতে হবে, সবগুলোই বাইনারি। আর বাইনারির বেজ আমরা জানি 2। তাহলে এখন 3টা 1 যোগ করলে আমরা জানি 3 হবে। 3কে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 1 কে 2, ভাগশেষ কত? 1। ভাগশেষটা আমরা এখানে বসাবো, আর এই ভাগফলটা হাতে রাখবো। সেম ভাবে তাহলে এখানে কি একটা 1, আর হাতে কত? 1 ছিল 2। এবার 2, তো 2কে আমরা আবার 2 দিয়ে ভাগ করবো, যেহেতু বেস 2, 2 1 কে 2, ভাগশেষ কত? 0। তাহলে আমরা এখানে বসাবো 0, হাতে থাকবে 1। সেম ভাবে এখানে 3টে 1, আর হাতের 1 কত হবে? 4। আমরা এই 4কে আবার ভাগ করবো 2 দ্বারা, 2 2 গুণা 4, ভাগশেষ 0। তাহলে আমরা এখানে আবার বসাবো 0, হাতে থাকবে, হাতে এবার থাকবে 2। তাহলে এখানে 3, আর হাতে 2 কত হবে? 5। তাহলে 5কে আমরা আবার 2 দিয়ে ভাগ করবো, 2 2 গুণা 4, ভাগশেষ 1। তাহলে ভাগশেষ বসাবো আমরা এখানে 1, হাতে 2, হাতে 2টা আমরা বাম পাশে বসাই দেবো। কিন্তু কিন্তু দশমিকে তো 2, বাইনারিতে 2 বলে কোনো সংখ্যাই নাই। তো 2কে আমরা সরাসরি বসাতে পারবো না, 2 এর বাইনারি মানটা বসাই দেবো। তো 2 এর বাইনারি মান কত আমরা জানি? ওয়ান ওয়ান টু জিরো ফোর তো 1 0, এই যে 1 0। তাহলে আমরা এখানে 1 0 বসাই দেবো, এই তো নিয়ম। তাহলে আমরা সাধারণ দশমিকে যোগ করলাম, দশমিকে যোগ করে শুধুমাত্র বেস দ্বারা ভাগ করলাম। প্রতি ক্ষেত্রে বেস দ্বারা ভাগ করলাম, বেস দ্বারা ভাগ করে ভাগশেষটা আমরা এখানে বসাচ্ছি, আর ভাগফলটাকে আমরা হাতে রাখছি। তাহলে এটাই যদি রুলস হয়, তাহলে আপনারা এখন বলেন তো, এটা যদি এখন একটা আমি 5 সংখ্যা যোগ বলি,
মনে করেন যেটা একটা সংখ্যা 2 3 4, এখানে দিলাম 4, এখানে দিলাম 3, এখানে দিলাম, আচ্ছা এটাই, এটা মনে করেন 5 ভিত্তিক সংখ্যা, এটা 5 ভিত্তি, এটাও মনে করেন যে 5 ভিত্তিক সংখ্যা। তো এই দুটো সংখ্যা যোগ করলে কত হবে? তা আপনার কোনো রুলস মুখস্থ করতে হবে না, সিম্পলি ভাবে 4 3 যোগ করলে কত হয়? 7। তো 7কে আমরা ভাগ করবো কত দ্বারা? 5 দ্বারা ভাগ করবো, 5 একে 5, ভাগশেষ 2, তাহলে আমরা এখানে 2 বসে দিলাম, হাতে রাখলাম আমরা 1, আবার 4 3 7, আর হাতের একে হয় 8, তা আমরা 8কে আবার 5 দিয়ে ভাগ করবো, 5 একে 5, 3, তাহলে আমরা এখানে আবার বসলাম 3, হাতে রাখলাম 1, হাতের 1 আর এখানে 2, 2 রেখে হবে 3, এই যে 332, এই সংখ্যাটা হলো আমাদের কাঙ্ক্ষিত যোগফল। বুঝা গেছে? তাহলে এখানে এখন যে কোনো ভিত্তিক যোগ হোক, তাহলে আরেকটা উদাহরণ করে দেখি, এখানে AB 5, এখানে দিলাম 6A, এরকম সংখ্যা দিলাম, এটা হেক্সাডেসিমাল সংখ্যা দিলাম। তাহলে কি হবে আমাদের? এই 5 আর এ মানে আমরা জানি 10, 10 আর 5 হচ্ছে 15, 15 মানে কি সংখ্যা? 15 কে 16 থেকে 15কে 16 তে ভাগ করা যাবে? 16 তে ভাগ করা যাবে না, ছোট সংখ্যা যেহেতু। তাহলে 15 মানে আমরা জানি কত? 1, এই একটা বসে দিলাম এখানে আমরা সরাসরি, কারণ 10 আর 5 যোগ করলে হয় 15, 15 মানে তো 1 আমরা জানি, একে তার 16 দিয়ে ভাগ করার দরকারই নেই। আবার এখানে দেখেন বি, বি মানে আমরা জানি 11, 11 আর 6 কত? 17, 17 তো 16 থেকে বড় হয়ে গেল অবশ্যই, 17কে আমরা আবার ভাগ করবো 16 দ্বারা, 16 একে 16, ভাগশেষ 1, ওয়ান তাহলে বসবে। ভাগশেষ বসালাম আমরা এখানে 1, হাতে থাকবে 1, তাহলে এখানে ছিল আমাদের এ, এ মানে 10, আর হাতে 11 হয়ে গেল, 11 মানে কি? 11 মানে বি, এই যে কাজ শেষ। তো এইভাবে আমরা হেক্সাডেসিমেলে যোগ করে ফেললাম। তাহলে এখন বলেন, আর কোনো যোগের নিয়ম মুখস্থ করতে হবে আপনাদেরকে? আমাদের বইয়ে এখানে অনেক নিয়ম দেওয়া আছে, যদিও আপনাদের আর দরকার নাই এই বই, আর আমি বলি না যে আপনারা এখানে বইয়ের নিয়ম পড়েন, এই নিয়ম এত পড়ার দরকার নাই। এই যে এখানে এত নিয়ম দেওয়া আছে, এই নিয়ম আপনাদের পড়তে হবে না, কোনো নিয়মই পড়তে হবে না। যোগের নিয়ম, এই যে এত নিয়ম দেওয়া আছে, যোগের নিয়ম, বিয়োগের নিয়ম, গুণের নিয়ম দেওয়া আছে, আর কোনো কিছুই মুখস্থ করতে হবে আপনাদেরকে, সবকিছু এখান থেকেই হয়ে যাবে। তা আমরা বাইনারি যোগ পারলাম। তাহলে এখানে একটা প্রশ্ন আছে এখানে, যে এ প্লাস বি প্লাস সি এর সমতুল্য মান কোনটি? এ বি আর সি যোগ করতে হবে। তাহলে আমরা জানি এ মানে 10, বি মানে 11, সি মানে 12, 10 11 12 যোগ করলে কত হয়? 33, 33 কে আমরা সরাসরি ভাগ করবো কত দ্বারা? 16 দ্বারা। এ বি আর সি যোগ করতে বলছে, তো এই সবগুলো যোগ করলে হয় 33, 33 কে ভাগ করবো আমরা 16 দ্বারা, তো 16 2 32, ভাগশেষ 1, ভাগশেষ 1 বসালাম এখানে আমরা, হাতে কত থাকবে? 2, এই 2 বসে পার করে দিলাম, তাহলে আমার যোগফল হবে 21। এইভাবে হচ্ছে যোগ করতে হবে আপনাদেরকে। আশা করা যায় আপনারা সকল যোগের নিয়ম এখন পারবেন। তো যোগ যেহেতু পারে গেছেন, বিয়োগও আপনারা আশা করি পারবেন, বিয়োগটা আরো সহজ। বিয়োগের অনেক রুলস দেওয়া আছে বইয়ে, আপনাদের কোনো রুলস পড়তে হবে না, বই পড়া থেকে বিরত থাকবেন এই বিষয়ে। তো বিয়োগের নিয়ম, তো বিয়োগও করতে গেলে আমি আগে আপনাদেরকে ছোটবেলায় নিয়ে যাই আবার। মনে করেন একটা সংখ্যা 2 3 4, এখানে দেওয়া আছে 6, এখানে দেওয়া আছে 7। তো এটা যদি বিয়োগ করতে বলা হয়, ছোটবেলায় আমরা বিয়োগ করছিলাম কি, যে নিচে 7 বড় সংখ্যা, উপরে 4 এটা আবার ছোট সংখ্যা, তো উপরে আমরা কত? 14 ধরে ফেলতাম। 4 মানে 14, 3 মানে 13, 2 মানে দেওয়া 12 যোগ করতাম। আসলে 4 মানে 14 কেন? আসলে আমরা এই যে দশমিক সংখ্যা ছিল, যেহেতু এর বেস 10 ছিল, এই জন্য যখন নিচের সংখ্যাটা থেকে উপরের সংখ্যাটা আমাদের ছোট হবে, তখন আমরা এই সংখ্যার সাথে আমরা বেস যোগ করে দিতাম, মূলত বেস যোগ করতাম। তাহলে এখানে 4 অবশ্যই ছোট সংখ্যা, সাথে নিচে বড় সংখ্যা আছে, তাহলে যোগ করলে কত হবে? 10 যোগ করলে 14 হবে। 10 আর 4 14, 14 থেকে 7 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 7। আর এখানে যোগ করা মানে কি? হাতের একটা বাম পাশে চলে আসা, তার মানে এখানে 6 ছিল, এখন মনে মনে আমরা 7 ধরতাম, তো উপরে 3 নিচে 7, আবার ছোট হয়ে গেছে, তো আমরা কি 13 ধরতাম। 13 মানে কি? 10 যোগ করতাম, তো 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 6। আবার এখানে শুধু যোগ করছি, আমাদের এখানে 1 চলে আসতো, তাহলে 2 থেকে 1 গেলে আমাদের 1 হতো। তো এইভাবে আমাদের নিয়ম ছিল, তো এটা আমাদের ছোটবেলায় করে আসছিলাম। কিন্তু 10 যে যোগ করতে হয়, কেন যোগ করতে হয় এটা আমরা জানতাম না, কারণ দশমিক সংখ্যা যেহেতু এর বেস 10 ছিল, তাই আমরা 10 যোগ করতাম। আমাদের বেজের কনসেপ্টটা তখন ছিল না, কারণ একটাই সংখ্যা আমাদের শেখানো হতো। তো যেহেতু এখন অনেক সংখ্যা, তাহলে আমাদের বেজ জানতে হবে। মনে করেন 1 0 0 0, এখানে আছে 1 1 1, এই সংখ্যাটা আমাদের যোগ করতে হবে, এটা বাইনারি, এর বেজ হচ্ছে 2। তো আমরা দেখতে পাচ্ছি যে উপরের সংখ্যাটা কত? 0, নিচে 1, তাহলে উপরে আমাদের অবশ্যই ছোট, তাহলে উপরে আমরা কত যোগ করবো এবার বলেন তো? 0 এর সাথে কত যোগ করবো? অবশ্যই 2 যোগ করবো। এখানে তো আমরা 10 যোগ করবো না, কারণ দশমিক ক্ষেত্রে 10 যোগ করতাম, কিন্তু বাইনারির ক্ষেত্রে বেজ হচ্ছে 2, তাহলে আমরা 2 যোগ করবো। তো 2 থেকে 1 গেলে কত হবে? 1। তো এখানে যোগ করা মানে এখানে নিজে 1 চলে আসা, তার মানে এখানে 1 ছিল, এখন এটা 2 হয়ে গেছে। তো উপরে 0, নিচে 2, আবার বড় নিচে বড় হয়ে গেছে, তাহলে এখানে আবার 2 যোগ করো। তো 2 থেকে 2 গেলে কত হবে এবার? 0। সেম ভাবে এখানে যোগ করছি মানে এখানে 1 চলে আসবে, তো এখানে আবার 2।
এখানে আবার 2 দিলাম আমরা, 2 থেকে 2 গেলে কত হবে? 0। এখানে যোগ করা মানে এখানে 1 চলে আসছে অবশ্যই, তো 1 থেকে 1 গেলে কত হবে? 0। তো উত্তর আমাদের হচ্ছে 1। বুঝে গেছে? তাহলে বিয়োগের নিয়ম আর আমাদের মুখস্থ করতে হচ্ছে না। যখনই দেখবো উপরের সংখ্যাটা নিচের সংখ্যা থেকে ছোট, তখন আমরা উপরে বেস যোগ করে দেবো। আর বেস যোগ করলেই তো আমাদের হাতে এক যে বাম পাশে আসে, এটা তো আমরা সবাই জানি, ছোটবেলা থেকে এটা জানে আসছি যে আমরা বাম পাশে এক যোগ করতে হয় নিচে। তার কি কোনো নিয়ম মুখস্থ করতে হবে আপনাদেরকে? কোনো নিয়মই মুখস্থ করতে হবে না। তো এই যোগ গেল আর এই গুণ গেল। তো যোগ আর বিয়োগ গেল। তো যোগ আর বিয়োগ করলে গুণ ভাগ আপনারা অটোমেটিক পারবেন, আমি শুধু দেখাই দেবো, সমস্যা নাই। দেখুন দেখেন কত প্রশ্ন আপনারা সলভ করতে পারেন। সেটা হচ্ছে যে উম এই দেখেন, এটা 2 নম্বরটা দেখেন, যোগফল কত হবে? একটা বাইনারি 111 যোগ 10, বাইনারি যোগ দেওয়া আছে, অবভিয়াসলি পারবেন। আবার দেখেন বাইনারি যোগ, সবগুলো বাইনারি যোগ দেওয়া আছে। বেশিরভাগ বাইনারি যোগ, অক্টাল যোগ এগুলাই আসে। কিন্তু কখনো যদি প্রশ্ন এমন হয় যে দেওয়া আছে এরকম, যে দেওয়া আছে 101, এটা বাইনারি সংখ্যা, যোগ একটা দেওয়া আছে 23, এটা দেওয়া আছে মনে করেন যে অক্টাল সংখ্যা, যোগফল কত হবে? তো এটা তো যোগ করা সম্ভব না, কারণ দুইটা দুই রকম সংখ্যা। তাহলে আমাদের উত্তরগুলো দেখবেন আগে, যে উত্তরগুলো কিসে দেওয়া আছে। উত্তরগুলো যদি বাইনারি দেওয়া থাকে তাহলে আগে কি এটাকে বাইনারিতে কনভার্ট করে নেবেন, এটাকে বাইনারিতে কনভার্ট করে নেবেন। তারপর এটা তো বাইনারি আছে, দুইটা যোগ করে দিবেন, তখন সমস্যা, উত্তর যোগফল বাইনারিতে পাবেন। আবার দেখতে পাচ্ছেন যে উত্তর অক্টালে আছে, তখন কি এটাকে অক্টালে করে নেবেন, তারপর অক্টাল যোগ করে দিবেন, কোনো সমস্যা নাই। তো আমরা এটা করে ফেলি। তো 101 এটা দেওয়া আছে আমাদের বাইনারিতে, আবার 23 এটা দেওয়া আছে অক্টালে। তো আমরা কোনটা করলে সুবিধা হবে? দেখি এটাকে আমরা অক্টালে যদি করে ফেলি কত হবে? এটা অক্টাল মান কত? 5 না? এটা জি 5, এটা 5 হচ্ছে 23, যোগ করে দেন। তো 23 আর 5 যোগ করে দেন, সহজ কথা। 5 যোগ 28। করলে হবে 8। 8 কে 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, 0, হাতে 1, 2 রেখে 3, 30 উত্তর। 15 সেকেন্ড 20 সেকেন্ডে আপনারা করে ফেলতে পারবেন। যে পাশে ছোট হয় সেই পাশে করবেন। এখন অক্টালে করে ফেললেন, অক্টালে 30 হলো, উত্তর দেওয়া আছে অক্টালে নাই, উত্তর দেওয়া আছে বাইনারিতে। তো 30 এর বাইনারি বের করে দেন, তাহলে উত্তর শেষ। তাহলে উত্তর কি? 1 2 4 8 16 32। তাহলে আপনারা 30 লাগবে, তাহলে 16 আর 8 কত? 24। 24 আর 4 কত? 24 আর 4 হচ্ছে 28। আর 29 2 30, 30। বাকি 0। এই তাহলে 1 1 1 1 0, এটা উত্তর। 30 এর বাইনারি মান। তো এইভাবে বের করতে পারেন। এটা হচ্ছে যদি কমপ্লেক্স লেভেলে যায় আর কি। তো এত আশা করা যায় এত কমপ্লেক্স লেভেলে থাকে না, আমি দেখিনি এত কমপ্লেক্স প্রশ্ন আসে। আপনাদের ক্ষেত্রে এই খুব সহজ সহজ প্রশ্নগুলোই দেওয়া থাকে, বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমেল যোগ। এখন যদি 5 ভিত্তির সংখ্যা দেয় তাও হবে, সমস্যা নাই। এইভাবে করা যায়। এই অগ্রণী ব্যাংকের প্রশ্ন দিচ্ছে একটা, দেখেন এই যে এখানে, মাল্টিপ্লিকেশন অফ 111 বাই 101। তো 111 কে আমরা তো 101 দ্বারা গুণ করতে বলছি। তো আমরা এখন গুণের নিয়ম চলে যাই। গুণ অবশ্য যোগের সাথে মিলে যায়। তো আমরা যেহেতু যোগ শিখে ফেলছেন, তাহলে গুণ করতে আর কি 1 মিনিটের ব্যাপার। আচ্ছা দেখি গুণ করার নিয়মটা, আমি আগে ছোটবেলায় ফিরে যাই আবার গুণের নিয়মে। আমরা যেভাবে করতাম আর কি। গুণ করার নিয়ম কি ছিল আমাদের? মনে করেন 2 3 4, এখানে মনে হয় যে 2 আর এখানে 3 ছিল। তা আমরা কি করতাম? প্রথমে 3 দ্বারা সবাইকে গুণ করতাম। 3 4 12, 12 2 হাতে 1, 3 3 9 1 10, 0 হাতে 1, 3 2 6 7। তারপর এখানে আমরা শূন্য বসাতে হবে একটা, এবার 2 দিয়ে গুণ করতাম সবাইকে। 2 4 8, 2 3 6, 2 2 4। এরপর আমরা কি করতাম? যোগ করতাম। 2 8 13 5, আমরা এই যোগ করতাম। এটা ছিল আমাদের গুণের নিয়ম। সেম জিনিসটা আমরা এখন এইভাবেই অ্যাপ্লাই করব। তো দশমিক, যেহেতু আমরা দশমিক গুণ করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। কিন্তু এখন যদি প্রশ্ন করা হয় যে না, এটা সংখ্যা অক্টাল, 2 3 4, এখানে হচ্ছে 2 3, এটাও অক্টাল সংখ্যা, এটাও অক্টাল সংখ্যা, তাহলে এটা গুণফল কত হবে? দুইটা গুণ করেন কত হবে? তা আমরা এখন প্রথমে কি করবো? এই 3 দ্বারা প্রথম সবাইকে গুণ করব। তো 3 4 12, 12, এই 3 4 12, এই সংখ্যাটা কি দশমিকে না? আমরা দশমিকে চিন্তা করলাম 3 4 12, কিন্তু আমরা তো এখানে অক্টালে চিন্তা করতে হবে। তো 12 কে আগে দশমিক কনভার্ট করে অক্টালে কনভার্ট করে নেন। তো 12 কে আমরা কি 8 দিয়ে ভাগ করবো? 8 একে 8, 4। তাহলে আমরা এখানে বসাবো 4, ওই যে সেম ভাবে, আর হাতে থাকবে 1। তার মানে এখানে 3 4 যোগ করলে 12 না, 3 4 যোগ করলে আমাদের উত্তর 14 হয় এখানে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই কনসেপ্টটা কি বোঝা গেছে কিনা? যে 3 4 আমাদের 12 হয় দশমিকে, কিন্তু এখানে 3 4 14 হচ্ছে। কারণটা হচ্ছে আমরা জানি কি অক্টাল সংখ্যায় সর্বোচ্চ সংখ্যা কি 7। 7 এর পরে কি 8 তো নেওয়া যাবে না, 9 তো নেওয়া যাবে না, কিন্তু 10 নেওয়া যাবে, তারপর 11 নেওয়া যাবে, তারপর 12 নেওয়া যাবে, তারপরে 13 নেওয়া যাবে, তারপর 14 নেওয়া যাবে। তাহলে 7-এর পরে এই যে 8 9 এই দুটোর সঙ্গে স্কিপ হয়ে গেছে না? স্কিপ হয়ে গেছে, এই জন্য আমাদের 12-র সাথে 2 যোগ করলে কত হবে? 14 হবে। তো এরকম ভাবে চিন্তা করতে পারেন, কিন্তু বড় ক্ষেত্রে তো চিন্তা করা যাবে না। এই জন্য কি করবেন? চিন্তা করবেন, গুণ করবেন দশমিকে, গুণ করবেন দশমিকে, গুণ ফলটাকে তখন না কি আপনারা অক্টালে কনভার্ট করে নেবেন। জাস্ট কনভার্ট করার নিয়ম হচ্ছে বেস দ্বারা ভাগ করা।
বেস দ্বারা ভাগ করলে ভাগশেষটা আমাদের যোগফল হিসেবে থাকবে, আর ভাগফলটা আমাদের হাতে থাকবে। তো সেম ভাবে এখন কি করবো, 3 3 9, আর হাতে রেখে কত হবে 10। 10কে আবার ভাগ করেন 8 দিয়ে। 8 একে 8, 2 লেখার বদলে আমাদের 2 হাতে থাকবে 1। 3 2 6, আর হাতে রেখে হবে 7। 7 তো অক্টাল সংখ্যা, অটোমেটিক ক্লিয়ার। এবার আমরা শূন্য বসাবো। এবার আমরা কি করবো, 2 দিয়ে গুণ করবো। 2 4 8, তো 8 তো বড় হয়ে গেছে, তো 8কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 একে 8 ভাগ 0, তাহলে আমরা শূন্য বসালাম হাতে 1। 2 3 6 রেখে কত হবে 7, 2 2 4, শেষ। এখন এই যোগটা করবেন অক্টালের যোগ। এই হচ্ছে কাজ। 4 আর 0 যোগ করলে হবে 4, 2 এর 0 যোগ করলে হবে 2, 7 7 যোগ করলে হয় 14, আবার বড় হয়ে গেছে, লেখা 8 দিয়ে ভাগ করে দেন। 8 একে 8, 6, এখানে 6 বসবে হাতে 1, 4 একে যোগ করলে 5। এই হচ্ছে ব্যাপার। তার মানে আপনারা গুণের নতুন কোনো আমি নিয়ম শিখাইলাম না, আপনারা দশমিকেই গুণ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই গুণ ফলটাকে আপনারা অক্টালে কনভার্ট করে বসাবেন, আর শেষে যোগটা অক্টাল যোগ করবেন। এই হচ্ছে কাজ। তাহলে এখানে যদি বাইনারি থাকতো, সেম ভাবে আপনারা বাইনারি সংখ্যা গুণ করতেন। যেমন দেখি এখানে বাইনারি গুণটা সব থেকে বেশি আসছে। যেমন মনে করেন এখানে 1 0 1, আর এখানে 1 1 1, এরকম গুণ করতে বলছে, ওই সেম প্রশ্নটা। তো 1 তে গুণ করলে কত হবে, এটাই হবে আচ্ছা 1 1 স্যার। 1 হবে। তারপর 0, তারপর 0 তে গুণ করলে কি ওইটাই হবে আবার। সেম ভাবে 1 দিয়ে গুণ করলে কত হবে, আবার দুইটা 0 বসবে। এবার এবার 1 দিয়ে আবার সেম জিনিস, 1 1 1। এরপরে এখন কি যোগ করেন, তাহলে 1 1 1 1 যোগ করলে হয় 2, তো 2 এর শূন্য হাতে থাকে 1। আবার 1 আর 1 যোগ করলে 2, 2 এর শূন্য হাতে থাকে 1, 1 আর যোগ করলে শূন্য হাতে থাকবে 1। এই হচ্ছে আমাদের বাইনারিতে গুণ। এই যোগটা করতে স্যার হবে বাইনারির যোগ। জি বলেন। স্যার এই গুণটার ক্ষেত্রে মানে এমন ভাবে কি করা যায় না যে গুণটা করলাম বাইনারিতে, পরে যে মানে গুণ ফলটাকে আমরা মানে গুণটা করলাম হচ্ছে ডেসিমালে, কিন্তু পরে হচ্ছে গুণটাকে আমরা গুণ ফলটাকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার চিন্তাধারা অনেক উন্নত। যেখানে এটা আপনি খুব ভালো প্রশ্ন করছেন যে আমি বাইনারিতে গুণ এত কষ্ট করে করতে যাবো কেন। এটার মান জানি কত, 7, তাই না? এটা মান কত, 5, তাই না? 5 সাথে গুণ করে কত হবে, 35, তাই নাকি? দেখেন 1 2 4 8 16 32, দেখেন 32 33 34 আর এদিকে 35, দেখেন 35 মিলছে। হ্যাঁ, একই এর অ্যান্সার। সহজ বেশি হয় আরো। হ্যাঁ, জি সহজ হয় স্যার। না? এই যে চিন্তা ভাবনা আপনাদের নিজেরাই চিন্তা করে নতুন নতুন নিয়ম বের করে ফেলতে পারবেন। তো এই ক্ষেত্রে ছোট সংখ্যার ক্ষেত্রে ঠিক হলো, যখন বড় সংখ্যা হবে তখন একটু আবার ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনারা যদি রক্টাল সংখ্যা আছে, মনে করেন এটা অক্টাল সংখ্যা দেওয়া আছে 2 3 4, এটা দেওয়া আছে মনে করেন যে আবার দেওয়া আছে 6 7, এটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, এটা গুণ করতে বলা হয়েছে। তা আপনি যদি চান যেটাকে 10 মিনিট কনভার্ট করে নেবেন, এটাকে 10 মিনিট কনভার্ট করে নেবেন, তারপর গুণ করবেন, গুণফলটাকে আবার অক্টালে করবেন, তাতেও হবে। তাহলে আপনার সমস্যা নাই, কিন্তু এখানে আবার কনভার্ট করতে আপনাদের সময় লাগবে। এই ক্ষেত্রে আবার সময়টা আপনাদের বেশি লাগতেছে। তা আপনাদের প্রশ্ন অনুযায়ী যেটা সুইটেবল মনে হবে সেটা করবেন। তাহলে আপনাদের ভাগ আর শিখাইতেই হবে না। আপনারা যদি শর্টকাট নিয়মটা বাছে নিলেন, তাহলে ভাগটা আরো সহজ। আপনি যদি এইভাবে করেন, যেমন করে 1 0 1, এটাকে ভাগ করতে হবে 1 1 1 1, এই সংখ্যাটা ভাগ করতে হবে, ভাগফল করতে হবে। তা আপনারা ভাগ করতে যাবেন কেন কষ্ট করে, এটাকে আপনারা দশমিকে চিন্তা করেন। ওই কাজটা তো করে গেল, সরি, নেটের সমস্যা। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি।
ক্লাস কি শেষ? আর কোনো কারণে ডিসকানেক্টেড